হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যামসার্টেনে। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কেমিস্ট্রি যারা প্রিপারেশান করছেন। প্রিভিয়াস ইয়ার সিরিজটা চলছিল, ওই প্রিভিয়াস ইয়ারের সিরিজটার মধ্যে আজকে কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলি নিয়ে এসেছি। সো 2019-এর কোয়েশ্চেন, ঠিক আছে, 2019-এর প্রিভিয়াস ইয়ার সলিউশনটা দেওয়া হয়নি, কিছুদিন যাবৎ আমি বিজি ছিলাম তাই দিতে পারিনি। কারণ আমরা এখন লাইভে কিছু প্র্যাকটিস সলিউশন করছি, ঠিক আছে। সো আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন বা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে। সো আমার চ্যানেলে কিন্তু আপনারা যারা পিওর সায়েন্সে এক্সাম দেবেন তাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশন আপনারা ডিটেল ওয়েতে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আমরা লাইভে ডেলি রোজ 7টার সময় না 8টার সময় আমরা লাইভে আসি, ঠিক আছে। সো লাইভে এসে এরপরে তোমার লাইভে কিছু এমসিকিউ সলিউশন করি, ঠিক আছে। সো আপনারা যদি চান তাহলে লাইভে সলিউশনে যুক্ত হতে পারেন। আর যারা এক্সাম দেবেন নেক্সট মান্থে, যারা এক্সাম দেবেন এসটিজিটি, তারা কিন্তু যদি চান যে তাদেরকে কেউ কেমিস্ট্রি পোর্শনটা গাইড করে দেয়, ঠিক আছে, বা কেমিস্ট্রি পোর্শনে এমসিকিউ প্র্যাকটিস করে দেয় বা প্রিভিয়াস ইয়ারের সলিউশন ডিটেল ওয়েতে করিয়ে দেয়, বা ধরেন কোনো একটা কনসেপ্ট কেমিস্ট্রি অনেক ভালো করে বুঝিয়ে দেয়, ঠিক আছে, তো ওই সব কিছুর জন্য আপনি 1 মাসের জন্য আমাকে, 1 মাস বলতে মানে এক্সামের আগ অবধি আপনার 999 রুপিসে আপনি এনরোল করতে পারেন, ঠিক আছে। এনরোল করার জন্য নাম্বারটা দেওয়া আছে আমার চ্যানেলে, 6909, ঠিক আছে, 673021, এই নাম্বারে আপনি কল করে এখানে কোর্সটাতে এনরোল হতে পারবেন, ঠিক আছে। এখন এই যে কোর্সটা আমি নিয়ে এসেছি, কেন নিয়ে এসেছি দেখুন, এই কোর্সটা কেন নেবেন আপনি, কেন নেওয়া দরকার আপনার, কারণ হচ্ছে গিয়ে আপনারা জানেন যে এইখানে কিন্তু আপনাদের 364টা পোস্ট রয়েছে এসটিজিটির, ঠিক আছে, ইউআরের কথা বলছি, ঠিক আছে। তো 364টা যদি পোস্ট থাকে, এই 364টা ইউআরের পোস্ট, এটার মধ্যে কিন্তু আপনাদের এখানে উমেনের রিজার্ভ সিট রয়েছে, ঠিক আছে। এবং আপনাদের এখানে কিন্তু কম্পিটিশান কিন্তু শুধুমাত্র পিওর সায়েন্সের না, ঠিক আছে, এখানে কম্পিটিশান আপনার বায়োসায়েন্সের স্টুডেন্টের সাথে এবং আপনাদের আর্টসের স্টুডেন্টদের সাথে, ঠিক আছে। তাহলে দেখুন আপনাদের কার সাথে কম্পিট করছেন আপনারা, কারণ আর্টসে এবং আপনাদের যে বায়োসায়েন্স রয়েছে ওগুলির মধ্যে কিন্তু আপনাদের যে ক্যালকুলেশনের এত একটা সমস্যা নেই, ঠিক আছে। তো ওইগুলি কিন্তু ইজিলি খুব তাড়াতাড়ি কিন্তু ওরা মার্ক করে চলে যেতে পারবে, কিন্তু আমরা কিন্তু পারবো না, ঠিক আছে। যারা পিওর সায়েন্সে এক্সাম দেবেন তারা কিন্তু পারবে না, কারণ আমাদের ক্ষেত্রে টাইমটাই মেইন ফ্যাক্টর। তো টাইমটা যেহেতু মেইন ফ্যাক্টর, দ্যাট মিনস আপনার প্রতিটা সাবজেক্টে ভালো স্কোর করতে হবে, তাহলেই আপনার সিলেকশন হবে, ঠিক আছে। তাহলে যদি আপনার সিলেকশন হয় এবং আপনার কেমিস্ট্রি উইক রয়েছে, আপনি ভাবছেন যে কোনোভাবে একটা মানে ইয়েতে করে আমার কেমিস্ট্রিটা মোটামুটি হলে হবে না, ঠিক আছে। আপনার মিনিমাম 35+ প্রতিটা সাবজেক্টে কিন্তু করতে হবে, ঠিক আছে। 35+ বলছি, এটা মিনিমাম বলছি, ঠিক আছে। আপনার এভারেজ স্কোর কিন্তু আপনার 40 কাছাকাছি থাকতেই হবে, ঠিক আছে। তো এটার জন্য আপনি মানে সঠিক গাইডেন্স যদি না পান তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন না, কারণ কেমিস্ট্রি কিন্তু দেখতে সহজ হলেও মানে ঝাল আছে, ঠিক আছে। কেমিস্ট্রি কিন্তু দেখতে সহজ মনে হলেও, দেখতে ছোট মনে হলেও ঘাও করে গম্ভীর একটা ডায়লগ আছে, দেখনে মে ছোটা পর ঘাও করনে মে তোমার ইয়ে হয়, ঠিক আছে। তো এমন আর কি কেমিস্ট্রি সাবজেক্টটা, তো তোমরা চাইলে এনরোল করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা 2019-এর যে প্রিভিয়াস ইয়ার, এটার মধ্যে প্রথম কোয়েশ্চেনটা দেখো, দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ অন দ্য কলয়েড পার্টিকেল ইজ ইন্ডিকেটেড বাই এক্সপেরিমেন্ট। তো কলয়েড একটা চ্যাপ্টার রয়েছে, এই কলয়েডের চ্যাপ্টার থেকে এসেছে এই তোমার কোয়েশ্চেনটা। তো এখানে কি বলেছে যে কলয়েড পার্টিকেলের যে ইলেকট্রিক চার্জ, কলয়েড পার্টিকেলের মধ্যে ইলেকট্রিক চার্জ রয়েছে, এই চার্জটা আমরা কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে অসমোসিস কি জানো তোমরা? অসমোসিসের মধ্যে কি হয়, একটা অর্ধবদ্ধ পর্দারও থাকে, ঠিক আছে। অর্ধবদ্ধ পর্দার মধ্যে দিয়ে কি হয়, তোমার কম দ্রাবক থেকে বেশি দ্রাবকের দিকে যায়, ঠিক আছে, মানে সলিউশন ট্রাভেল করে। সো এটা হচ্ছে গিয়ে কিন্তু এটার মধ্যে কোনো কলয়েড পার্টিকেলের ইলেকট্রিক চার্জের কথা কোনো কিছু বলা হয়নি, সো এটা কিন্তু নেই, ঠিক আছে। এরপরে তোমাদের ডায়ালাইসিস কি, ডায়ালাইসিসের মধ্যে তো তোমার এই যে ওই কিডনির যে ছাঁকনির মতন কাজ করে, ঠিক আছে, ওইটার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু তোমার সঠিক উত্তর না, ঠিক আছে। এরপরে তোমার ইলেকট্রোলাইসিস কি, ইলেকট্রোলাইসিস হচ্ছে গিয়ে এমন একটা পদ্ধতি যেখানে তোমার যে পদ্ধতির মাধ্যমে তোমার এই সল্টগুলো কী করছে,
ব্রেক হয়ে আয়নে ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে বলে আমরা ইলেকট্রোলাইসিস বলে। তো আমি যদি বলি যে কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা তোমার ওই ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে কিন্তু তোমার এই জিনিসটা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ইলেকট্রোফোরেসিস বলতে জিনিসটা কি আমি যদি বুঝাই, তাহলে এখানে কি হয়, এখানে তোমার ইলেকট্রিক একটা ফিল্ড অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, ইলেকট্রিক একটা ফিল্ড, এমন টাইপের ফিল্ড একটা এই জায়গাটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। তো এটার মধ্যে কি হয়, এখানের মধ্যে তোমার কলয়েডের পার্টিকেল রয়েছে, কলয়েডের সলিউশন রয়েছে। তো এই ক্ষেত্রে এই যে কলয়েডের সলিউশনটা, ঠিক আছে, ধরো না এখানে পজিটিভ চার্জের কিছু একটা রয়েছে, এদিকে নেগেটিভ চার্জের কিছু একটা রয়েছে ফিল্ড, ঠিক আছে, ফিল্ডের মধ্যে আর কি। তো এই ক্ষেত্রে কী হবে, তোমার কলয়েড পার্টিকেল যেগুলি নেগেটিভ এগুলি পজিটিভের দিকে দৌড় দিবে, আর যেগুলি পজিটিভ এগুলি নেগেটিভের দিকে যাবে, ঠিক আছে। সো এই যে চলাচলটা, ঠিক আছে, এই যে গতিবিধিটা, ঠিক আছে, কলয়েডের কণাগুলির, এটাকেই কিন্তু ইলেকট্রোফোরেসিস নাম দেওয়া হয়, ঠিক আছে। আর এই পরীক্ষাটি কিন্তু কলয়েড দ্রবণগুলির কণার উপর কিন্তু তোমার বৈদ্যুতিক চার্জের উপস্থিতি, ঠিক আছে, এটাকে সুনিশ্চিত করে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে। সো এর পরের কোয়েশ্চেনে বলেছে বেসিসিটি অফ দ্য অ্যাসিড, বেসিসিটি অফ দ্য অ্যাসিডের বেসিসিটি কী? তো অ্যাসিডের বেসিসিটি কী, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাসিডের বেসিসিটি হচ্ছে গিয়ে তোমার কয়টা আয়ন H+ আয়ন, ঠিক আছে, কয়টা H+ আয়ন তুমি ওই যে অ্যাসিডটা রয়েছে ওটাকে তুমি জলে ফালালে মানে ফেললে তুমি ওটা থেকে কয়টা H+ তৈরি হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি তুমি H3BO3 বোরিক অ্যাসিড দেখো, বোরিক অ্যাসিড দেখে তোমার 3টে হাইড্রোজেন দেখে তোমার মনে হবে যে হ্যাঁ এটা তো জলের মধ্যে গেলে 3টে হাইড্রোজেন রিলিজ করে দেবে, আরে অপশন বিতে 3টে দিয়েছে, বাহ আমি দিয়ে দিয়েছি মার্ক, একদম 0 পেবে, লাড্ডু পাবে, লাড্ডু, ঠিক আছে। তো লাড্ডুটা কেন পাবে, কারণ হচ্ছে গিয়ে তোমার এটাকে তুমি ঠিক করে ক্যাচ করতে পারোনি, ঠিক আছে। কেন ক্যাচ করতে পারোনি, ঠিক আছে, তোমার কনসেপ্ট ঠিক আছে যে তোমার জলের মধ্যে ফেললে যদি হাইড্রোজেন যতটা বের হবে ওটাকেই আমরা বেসিসিটি বলি, বেসিসিটি অফ দ্য অ্যাসিড বলি, ঠিক আছে। কিন্তু এখানে কয়টা হাইড্রোজেন বের হবে এটা কিন্তু এটা স্ট্রাকচারটা তুমি ইয়ে করলে জানবে, ঠিক আছে। এই যে বোরিক অ্যাসিড রয়েছে, ঠিক আছে, BOH3, হ্যাঁ, এটার যদি স্ট্রাকচারটা আমি আঁকি, তোমার এমন টাইপের স্ট্রাকচার থাকে, ঠিক আছে, কিছুটা এমন টাইপের স্ট্রাকচার থাকে। তো এই যে বোরিক অ্যাসিডটা রয়েছে, এই বোরিক অ্যাসিডটা কিন্তু তোমার কি বলবো মানে আর কি তোমার এটা কি করে, এটা একটা লুইস অ্যাসিড, ঠিক আছে, একটা লুইস অ্যাসিড, হ্যাঁ, যারা লুইস অ্যাসিড জানো না, লুইস অ্যাসিড কী করে, ইলেকট্রন গ্রহণ করে নাকি, আর তোমার ইলেকট্রন গ্রহণ করে এবং তোমার এই যে লুইস বেস হলে ইলেকট্রন দান করে, ঠিক আছে। সো এই যে লুইস অ্যাসিডটা কী করবে জলের মধ্যে যখন তুমি একে ফেলবে, ঠিক আছে, জলের মধ্যে H+ আছে, আর কি আছে, আর আছে তোমার OH-, ঠিক আছে। এটা কি করবে, এই ইলেকট্রনযুক্ত OH- নিজের দিকে অ্যাট্রাক্ট করে যুক্ত করে নেবে, ঠিক আছে, যুক্ত করে তোমার BOH হোল 4-, ঠিক আছে, এটা তৈরি করে নেবে। তো এটা তৈরি করে এবং তোমার এখানে H+ একলা পরে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেহেতু একটা H+ পরে রয়েছে, দ্যাট মিনস এখানে তোমার বেসিসিটি এই বোরিক অ্যাসিডের 1 হবে, ঠিক আছে, কারণ এখানে একটা H+ই পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে প্রতিটি তোমার বোরিক অ্যাসিড কিন্তু একটাই কিন্তু H+ মানে ফাইনালি পাচ্ছ তুমি, ঠিক আছে। সো একটা H+ পাওয়ার জন্য এটাকে আমরা বেসিসিটি অফ দ্য অ্যাসিড তোমার একটা হবে, ঠিক আছে। এমন অসংখ্য এক্সাম্পল রয়েছে যেগুলি আমরা আমাদের কোর্সের মধ্যে যারা পড়বে তাদের কিন্তু ডিটেলসে করা হবে। সো তোমরা যদি চাও তাহলে অবশ্যই এনরোল করতে পারো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে তোমার 1 মোল ম্যাগনেসিয়াম নাইট্রাইট অন রিয়েকশন উইথ এক্সেস অফ ওয়াটার, ঠিক আছে। তাহলে তোমাকে একটা রিয়েকশান বলেছে, ঠিক আছে, একটা রিয়েকশান রয়েছে 1 মোল ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইটের স্ট্রাকচারটা কি, ম্যাগনেসিয়াম নাইট্রাইটের স্ট্রাকচারটা হচ্ছে Mg3n2, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইটের স্ট্রাকচার, ঠিক আছে। তো এটা 1 মোল বিক্রিয়া করছে কার সাথে, তোমার ওয়াটারের সাথে, ঠিক আছে। ওয়াটারটা এক্সেস রয়েছে, মানে ওয়াটারটা বেশি পরিমাণে রয়েছে, ঠিক আছে। তো এটা যখন তোমার বেশি পরিমাণে থাকে তখন তোমার তোমার এখানে কী জানো এটাকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে, ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া তৈরি হয় এবং তোমার 2 মোল
এখানে অ্যামোনিয়া তৈরি হয়, ঠিক আছে, 2 মোল অ্যামোনিয়া। তাহলে 2 মোল কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এটাকে তুমি এভাবেও বুঝতে পারো যে এইদিকে মোল ব্যালেন্স দেখো, এইদিকে তুমি 1 মোল ইয়ের মধ্যে এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের মধ্যে তুমি দেখো 3টে ম্যাগনেসিয়াম রয়েছে, তাহলে 3টে কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। আর সেমভাবে কিন্তু 2টো নাইট্রোজেন থাকার কারণে 1 মোল ইয়ের মধ্যে তোমার এখানে দেখো 2টো NH3 তৈরি হয়েছে, ঠিক আছে। সো এখানে অপশান এ 2 মোল অ্যামোনিয়া তৈরি হবে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেনে দেখো কি বলেছে। পরবর্তী কোয়েশ্চেনে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টার্মিনাল ফাংশনাল গ্রুপ। টার্মিনাল ফাংশনাল গ্রুপ বলতে মানে তোমরা হয়তো বা অনেকগুলি নামকরণ দেখেছো, ঠিক আছে, এমন অনেকগুলি স্ট্রাকচার তোমরা পড়েছো। তো এগুলোর মধ্যে টার্মিনাল বলতে মানে এটা শেষের দিকে যুক্ত হবে আর কি, ঠিক আছে, শেষের দিকে যুক্ত হবে। তাহলে এই যে তোমার OH গ্রুপটা কিন্তু তুমি হয়তোবা দেখেছো যে এটা মধ্যেও হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু আবার লাস্টেও হতে পারে, ঠিক আছে। তাহলে মধ্যেও হতে পারে, লাস্টেও হতে পারে, দ্যাট মিনস এটা তো শুধু টার্মিনাল তো হবে না এটা, ঠিক আছে। আমার শুধু দরকার মানে শুধু ওটা টার্মিনালতেই হবে এমন গ্রুপ দরকার, ঠিক আছে, মানে মধ্যে হবে ওটা নিলে হবে না, ঠিক আছে। তাহলে দেখো এরপরে দেখো এই যে NH2 সেম, এটাও মধ্যেও হতে পারে, আবার এটা তোমার টার্মিনালও হতে পারে, মানে লাস্টেও হতে পারে, ঠিক আছে। সেমভাবে CH2 ডাবল বন্ড CH2 এটাও তোমার মধ্যে হতে পারে ডাবল বন্ড, ঠিক আছে। আবার তোমার বলতে পারি আমি যে তোমার একদম লাস্টেও হতে পারে, ঠিক আছে, লাস্টেও হতে পারে। তো এই ক্ষেত্রে যেহেতু লাস্টেও হতে পারে, মধ্যেও হতে পারে, দ্যাট মিনস কি এগুলি তো অপশান হবে না, তাহলে অপশান কী হবে, অপশান হবে অ্যালডিহাইড, ঠিক আছে। আর অ্যালডিহাইড কিন্তু আমরা কোনো একটা মানে নেমিংয়ের ক্ষেত্রে, আইউপ্যাক নেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালডিহাইড যদি গ্রুপ থাকে, ঠিক আছে, ওটাই কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই, ঠিক আছে, কারণ ওটা ফাংশনাল গ্রুপটা কিন্তু তোমার মানে সবসময় এন্ডের দিকেই থাকে, ঠিক আছে। আর নামের মধ্যেও তোমরা দেখতে পারো যে ওই লাস্টে দিয়ে এল যুক্ত হয়, এমন টাইপের কিছু একটা, ঠিক আছে। এরপর দেখো নেক্সট, ডিউরিং ইলেকট্রোলাইসিস অফ কপার সালফেট সলিউশন। তো কপার সালফেট সলিউশনের ইলেকট্রোলাইসিস হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রোলাইসিস হওয়ার পরে কি হয়েছে, ইউজিং কপার ইলেকট্রোড ইউজ করে ইলেকট্রোলাইসিস হয়েছে কনসেন্ট্রেশন অফ কপার সালফেট সলিউশন। কপার সালফেট সলিউশনের কনসেন্ট্রেশনের কি হবে, ঠিক আছে, এটা কি বৃদ্ধি পাবে নাকি কমে যাবে, নাকি প্রথম বাড়বে এরপরে কমে যাবে, নাকি পুরো অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এই কনসেপ্টটা একটু ভালো করে দেখো। এটা আমি একটা সিস্টেম এঁকে নিলাম, তো এখানে তোমার একটা বিকার রয়েছে, ঠিক আছে। এই বিকারের মধ্যে এখানে তোমার কপার সালফেট সলিউশন রয়েছে, ঠিক আছে, কপার সালফেট সলিউশন রয়েছে। এই যে কপার সালফেট সলিউশনটা এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে আমি দুটো দণ্ড দিলাম, ঠিক আছে, দুটো দণ্ড দিলাম, মানে ইলেকট্রোড বলে এদেরকে, ঠিক আছে, ইলেকট্রোড বলে এদেরকে। তো ইলেকট্রোড দেওয়ার পরে এই ক্ষেত্রে তোমার এদিকে এটা যে টার্মিনাল একটা ব্যাটারির সাথে কানেক্ট হবে, এটা গিয়ে তোমার এভাবে আরেকটার সাথে কানেক্ট হবে, ঠিক আছে। তো এখানে এই যে প্রান্তটা এটাকে আমরা ক্যাথোড বলি, ঠিক আছে, এটা ক্যাথোড বলি, আর এটাকে আমরা অ্যানোড বলি, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে কিন্তু অ্যানোড থাকে, এটা জানো তোমরা। আর অ্যানোডের চার্জ তো তোমার নেগেটিভ থাকে, আর ক্যাথোডের চার্জ পজিটিভ থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমার এখানে বলেছে যে এটা একটা কপার সালফেট সলিউশন, তাহলে এটা নিচেরটা মানে যে সলিউশনটা রয়েছে মধ্যে, ঠিক আছে, এটাকে আমি ব্লু দিয়ে দেখাচ্ছি। কপার সালফেট সলিউশন কিন্তু ব্লু হয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ব্লু সলিউশন রয়েছে, ঠিক আছে, ব্লু কপার সালফেটের সলিউশন রয়েছে। আর এই যে দণ্ডগুলো এগুলো কি, এগুলো বলেছে কপার ইলেকট্রোডস, ঠিক আছে, মানে কপারের দণ্ড, কপারের দণ্ড রয়েছে। আচ্ছা, কপারের দণ্ড রয়েছে। এখন ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে কি এখানে কিন্তু একটা রিয়েকশান হচ্ছে। কী ধরনের রিয়েকশান হচ্ছে, অ্যানোডে এক ধরনের রিয়েকশান হচ্ছে, ক্যাথোডে এক ধরনের রিয়েকশান হচ্ছে। অ্যানোডে কিন্তু সবসময় অক্সিডেশন হয়। অক্সিডেশন কীভাবে হয় দেখো, অ্যানোডের মধ্যে কী হয়, অ্যানোডের মধ্যে তোমার কপার কী করে, কপার কী করে, ইলেকট্রন ছেড়ে দেয়, দুটো ইলেকট্রন ছেড়ে তোমার কপার +2তে চলে যায়, ঠিক আছে। সেমভাবে তোমার ক্যাথোডে কী হয়, ক্যাথোডে সেম টাইমে একই জিনিস হয়। ক্যাথোডের মধ্যে কি করে, ক্যাথোডে ওই যে ক্যাথোডের মধ্যে তোমার সলিউশনের মধ্যে তোমার +2 চার্জের আয়ন রয়েছে, ঠিক আছে। এটা কি করে, ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে
এবার কপারে চলে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই ঘটনাটা হচ্ছে তোমার অ্যানোডের মধ্যে, ঠিক আছে, সরি ক্যাথোডের মধ্যে। তাহলে দেখো অ্যানোডের মধ্যে এই রিয়েকশনটা হচ্ছে আর ক্যাথোডের মধ্যে এই রিয়েকশনটা হচ্ছে, ঠিক আছে। আর কপার সালফেট যে সলিউশনটা, এই যে সলিউশনটার মধ্যে তুমি জানো যে কপার সালফেটের সলিউশন, এটার মধ্যে কিন্তু কপারের যে চার্জ রয়েছে এটা কিন্তু +2, ঠিক আছে। কপারের কিন্তু এখানে চার্জ +2, ঠিক আছে। তাহলে সলিউশনের মধ্যে কপারের এখানে কিন্তু কপার +2, তাহলে এখানে কিন্তু ঘটনা কি হচ্ছে আমি যদি একটু বিস্তারিত বলি, এক্ষেত্রে অ্যানোডের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে কপারের মেটালটা এটা কি করছে, ইলেকট্রন ছেড়ে সলিউশনে কপার +2 রূপে চলে যাচ্ছে, ঠিক আছে। এবং এই তোমার সলিউশনে যে কপার +2 রয়েছে, ঠিক আছে, কপার +2 যে রয়েছে সলিউশনের মধ্যে, এটা কি করছে, ওই ইলেকট্রন যে কপার এই অ্যানোডের যে কপারটা যেটা ছাড়ছে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা গ্রহণ করে ও কি করছে, কপার তৈরি করছে, ঠিক আছে। কপার, এই যে কপার ফর্ম করছে, ঠিক আছে, কপার ফর্ম করে। হ্যাঁ, এখানে তোমার আমি যদি আরেকটু ভালো করে দেখাই ডায়াগ্রামটা, তাহলে তোমার ইয়ে হচ্ছে যে তোমার কি হচ্ছে, তোমার এখান থেকে ব্রেক হচ্ছে, ঠিক আছে, এখান থেকে ব্রেক হচ্ছে, কপারের দণ্ডটা ব্রেক হয়ে, হ্যাঁ, তোমার কপার +2 থেকে চলে গেল সলিউশনে, ঠিক আছে। এবার সলিউশনের মধ্যে কপার +2, এবার সব কপার +2 কী করছে, কপার +2 এখান থেকে যে ইলেকট্রনটা ছেড়েছিল কপার, ঠিক আছে, কপার ইলেকট্রনটা ছেড়ে কপার +2 তে গেছে। এবার তোমার এই ইলেকট্রনটা নিয়ে, ঠিক আছে, এই ইলেকট্রনটা নিয়ে কি করে, আবার তোমার কপারে তৈরি হয়ে এই এটার গোড়ায় তোমার ডিপোজিট হয়, ঠিক আছে, এটার গোড়ায় জমা হতে থাকে, এটা ভাঙে এই এদিকে জমা, মানে ভাঙে তোমার অ্যানোডের দিকে ভাঙে আর ক্যাথোডের দিকে জমা হয়, ঠিক আছে। তো এইভাবে ভাঙতে থাকে এবং ইয়েও হতে থাকে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কপারটা কি হচ্ছে, কপার +2টা কিন্তু তোমার কপার সালফেটের যে সলিউশনটা রয়েছে, এখানে বলেছে কনসেন্ট্রেশন অফ কপার সালফেটের সলিউশনের যে কনসেন্ট্রেশন, এটা কি বাড়ছে নাকি কমছে। তাহলে দেখো এখানে কিন্তু কপার সালফেটের সলিউশন যেটা, এটা কিন্তু কপার +2, মেইনলি কপার +2কেই বোঝাচ্ছে। তাহলে দেখো কপার +2 তৈরি হচ্ছে, আবার কিন্তু কপার +2 ইলেকট্রন গ্রহণ করে কিন্তু আবার কপার তৈরি করছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা রাউন্ড প্রসেস, ঠিক আছে, এটা চলছে, এটা উৎপন্ন হচ্ছে, আবার এটা তোমার ক্ষয় হয়ে এটা আবার তৈরি করছে, ঠিক আছে। সো এটা যেহেতু ইয়ে হচ্ছে, ওভারঅল সলিউশনের মধ্যেই আবার একবার ফর্ম হচ্ছে, একবার ইয়ে হচ্ছে, দ্যাট মিন্স কি এখানে কিন্তু তোমার যে কনসেন্ট্রেশন রয়েছে কপার সালফেটের, এটা কিন্তু তোমার রিমেইন আনচেঞ্জ, ঠিক আছে, অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। সো এটা ছিল আজ এই কনসেপ্টটা। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে কী বলেছে দেখো, এটার মধ্যে বলেছে যে তোমার আইসো ইলেকট্রন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট আইসো ইলেকট্রনিক। তাহলে কোন পেয়ারটা আইসো ইলেকট্রনিক হবে না, ঠিক আছে। তাহলে দেখো এটা কীভাবে করব, এটা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আইসো ইলেকট্রনিক। তাহলে আইসো ইলেকট্রনিক মানে কি, আইসো ইলেকট্রনিক মানে গেলো দুইটা স্পিসি যাদের মধ্যে সেম নাম্বার অফ ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে এগুলি কিন্তু অনেকগুলি এক্সাম্পল করাবো, ঠিক আছে, আমার যে প্র্যাকটিস সেশনে কিন্তু ওখানে অনেকগুলি করাবো, এবং আমার যারা পেইড কোর্স নিয়েছে তাদেরও কিন্তু ওখানে প্র্যাকটিস বা করাচ্ছি, ঠিক আছে। সো দেখো এটা কিভাবে করবে, সাপোজ তোমার সিওর ক্ষেত্রে কার্বনের কার্বনের যে ইলেকট্রন, কার্বনে কিন্তু ইলেকট্রন 6টি রয়েছে, কীভাবে ইলেকট্রন বুঝবে এগুলি কিন্তু ডিটেলে করানো হয়েছে, ঠিক আছে। এবং অক্সিজেনে কিন্তু 8টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তো কার্বনের 6টি ইলেকট্রন, অক্সিজেনের 8টি ইলেকট্রন। এখন কীভাবে আপনি কিভাবে বুঝতে পারলেন যে কার্বনের মধ্যে 6টি ইলেকট্রন, অক্সিজেনের মধ্যে 8টি ইলেকট্রন, এটা কিন্তু তোমার এটার অ্যাটমিক নাম্বার থেকে জানতে পারি। আর এটা অ্যাটমিক নাম্বার থেকে কীভাবে জানতে পারি, সব কিছু ডিটেলসে কিন্তু জানতে গেলে তোমার কোর্সটা নিতে হবে, ঠিক আছে। আর তুমি সার্চ করেও দেখতে পারো যদি তোমার ইয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কারণ বেশি আমি ডিটেলসে করতে গেলে কিন্তু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে, আর আমাদের লাইভ সেশনও করতে হবে, এই জন্য আমি বেশি একটা ইয়ে করছি না আর কি। তো এখানে 6টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, তাহলে এখানে টোটাল কয়টা ইলেকট্রন হচ্ছে 14টা, ঠিক আছে। তাহলে সিও এর এখানে 14 এসে পড়েছে। এরপরে তোমার সায়ানাইডের মধ্যে দেখো কার্বনের 6টা প্লাস নাইট্রোজেনের 7টা প্লাস -1 এর 1টা, ঠিক আছে। তাহলে কয়টা হচ্ছে, এখানে
14টা ইলেকট্রন আছে। দ্যাট মিন্স এটা তো আইসো ইলেকট্রনিক পেয়ার না, সরি আইসো ইলেকট্রনিক পেয়ার, তাহলে এটা তো অপশন হবে না, কারণ এখানে আমাকে যেটা আইসো ইলেকট্রনিক পেয়ার না ওটা বের করতে হবে। এরপরে দেখো এটা তো 14 হবে সেম, ঠিক আছে। এরপরে দেখো নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেনের 7 আর অক্সিজেনের 8, ঠিক আছে। তাহলে এখানে দেখো 15 এসেছে, দ্যাট মিন্স কি এটা কিন্তু অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে তুমি অপশন দেখতে পারো অক্সিজেন O2 মাইনাস, এটার মধ্যে 10টা ইলেকট্রন, ঠিক আছে। আর এখানে নিয়নের মধ্যেও 10টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। কারণ অক্সিজেনে 8টা ইলেকট্রন থাকে এবং ওই যে 2টা নেগেটিভ চার্জ থাকার কারণে এক্সট্রা ইলেকট্রন দুটো অ্যাড হয়েছে, ঠিক আছে। এরপর দেখো এই নাইট্রোজেনের ক্ষেত্রে কত 7 × 2 হবে, তাহলে 14, ঠিক আছে। আর এখানে তোমার সেমভাবে 14, দ্যাট মিন্স এটাও কিন্তু আইসো ইলেকট্রনিক, ঠিক আছে। তাহলে অপশন বি কিন্তু সঠিক উত্তর হবে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোয়েশ্চেনে দেখো কি বলেছে, হুইচ ফর্ম অফ দ্য কার্বন ইজ ইউজড অ্যাজ আ মডারেটর ইন অ্যাটমিক রিয়েক্টর, ঠিক আছে। তাহলে মডারেটর হিসাবে কোন কার্বনের মানে ফর্মটাকে ইউজ করা হয়, ঠিক আছে। এখন মডারেটর কী জিনিস, এই জিনিসটা তোমার বুঝতে লাগবে, ঠিক আছে। এই জিনিসটা যদি তুমি না বুঝো তাহলে এটা পারবে না, ঠিক আছে। তো মডারেটর বলতে অ্যাকচুয়ালি কী হয়, তোমার এই যে গ্রাফাইট আছে, ঠিক আছে, গ্রাফাইটকেই ইউজ করা হয় মডারেটর হিসাবে। কারণ এই যে মডারেটর শুনেই তোমার কেমন জানি লাগছে, মডারেটর কোনো একটা মানে দেখে মনে হচ্ছে মডারেটর কোনো একটা মানে বস্তু হিসাবে ইউজ করা হয় এমন কিছু একটা লাগছে, কিন্তু মডারেটর কিন্তু একটা প্রসেস, ঠিক আছে। এটা একটা প্রসেস যেখানে কি হয়, যেখানে তোমার নিউক্লিয়ার রিয়েকশানে যে তোমার নিউক্লিয়ার ফিশন রিয়েকশান অনেকে পড়েছো, নিউক্লিয়ার বিভাজন, ঠিক আছে, নিউক্লিয়ার সংযোজন, ঠিক আছে। তো নিউক্লিয়ার ফিশন রিয়েকশান হয়, ঠিক আছে। নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে কি হয়, নিউক্লিয়ার ফিশন রিয়েকশান হয়, আর ওই ফিশন রিয়েকশানে তোমার নিউট্রন পার্টিকেল তৈরি হয়, ঠিক আছে। আর এই যে নিউট্রন পার্টিকেলটা এটাকে স্লো করার জন্য কিন্তু এই গ্রাফাইটটা ইউজ করা হয়, ঠিক আছে। এই জন্য বলা হয় যে এটা একটা মডারেটর হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। কারণ তোমার এই যে তুমি এটা করলে কি হয়, এটা করলে ফার্দার তোমার নিউক্লিয়ার ফিশন হয়, ঠিক আছে। এবং তোমার চেইন রিয়েকশনটা চলতে থাকে, ঠিক আছে। কিন্তু যদি তুমি এটা ইউজ না করো তাহলে কি হবে, নিউট্রন পার্টিকেলটা হাই স্পিডে বের হবে এবং তোমার এখানে অনেক বড় মানে ব্লাস্ট হবে, অনেক বেশি এনার্জি তৈরি হবে, ঠিক আছে। সো আমার তো অনেক বেশি এনার্জির দরকার, বাট কনস্ট্যান্টলি অনেকক্ষণ ধরে থাকার দরকার, ঠিক আছে। দ্যাট মিনস আমার রিয়েকশানটা কন্টিনিউয়াসলি অনেক দিন চলতে থাকতে হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি মানে নিউট্রন পার্টিকেলটাকে যদি আমি স্লো ডাউন না করি তাহলে এই জিনিসটা কিন্তু মানে অল্প দূর হয়েই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা দিয়ে আমি এনার্জি অনেক পাবো না, ঠিক আছে। তো এই জন্য আমরা মানে এখানে এই জিনিসটা ইউজ করা হয় যাতে এটাকে স্লো করা হয়, এই যে নিউট্রন পার্টিকেলটা তৈরি হবে এটাকে যাতে স্লো করা হয়, যাতে রিয়েকশানটা চেইন রিয়েকশানে আস্তে আস্তে চলতে থাকে, ঠিক আছে। এবং এনার্জি আমরা পেতে থাকি এবং ওই এনার্জি দিয়ে আমরা ইলেকট্রিসিটি বানাতে পারি, ঠিক আছে, এবং বিভিন্ন কাজে লাগাতে পারি, ঠিক আছে। কারণ গ্রাফাইটে যে কেন গ্রাফাইটকে ইউজ করা হয়েছে, কারণ হচ্ছে গিয়ে তোমার গ্রাফাইট কিন্তু একটা গ্রাফাইটের মধ্যে যে কার্বনের অ্যাটম রয়েছে, ঠিক আছে। তোমরা মেনলি জানো যে আর্থের ক্রাস্টের মধ্যে তোমার কার্বন মেনলি গ্রাফাইটের ফর্মে পাওয়া যায়, ডায়মন্ডের ফর্মে পাওয়া যায়, ঠিক আছে, ফুলারিন হিসেবেও পাওয়া যায়। কিন্তু এই যে গ্রাফাইটের কার্বন অ্যাটমগুলো রয়েছে এগুলি কিন্তু অত্যন্ত হালকা রয়েছে এবং এগুলি কি করে নিউট্রনকে অ্যাবজর্ব করার টেন্ডেন্সি এদের খুব কম রয়েছে, মানে নিউট্রন পার্টিকেলকে অ্যাবজর্ব করে না, ঠিক আছে। তো যার কারণে কি হয়, নিউট্রনগুলি মানে স্লো ডাউন হয়, সো হয় আর কি, ঠিক আছে। এবং এটা মডারেটর হিসেবে আরও কিছু পদার্থ যেমন লাইট ওয়াটার, ঠিক আছে, লাইট ওয়াটার ইউজ করা হয়। লাইট ওয়াটারও তোমার যদি কোশ্চেনে আসতে পারে। এরপরে তোমার D2O ভারী জল, ঠিক আছে, ভারী জলকেও কিন্তু বা ঘর জলকেও কিন্তু তোমার মডারেটর হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। সো এটা জাস্ট ছিল তোমার কি বলবো এটাকে বোনাস কোশ্চেন বা বোনাস একটা আনসার ছিল তোমার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এখানে কিছু একটা টেকনিক্যাল এরর হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, এখানে বলেছে যে দ্য ইনক্রিজিং অর্ডার অফ বা বন্ড অ্যাঙ্গেলস অফ দ্য কম্পাউন্ড, ঠিক আছে। তো বন্ড অ্যাঙ্গেল অফ দ্য কম্পাউন্ড এটা কীভাবে বের করবে, দেখো বন্ড অ্যাঙ্গেল বের করতে গেলে তোমার হাইব্রিডাইজেশন জানতে হবে, ঠিক আছে, হাইব্রিডাইজেশন। তো তুমি যদি হাইব্রিডাইজেশন বের করো
হাইব্রিডাইজেশন কীভাবে বের করে, ঠিক আছে, তোমরা ফর্মুলা তোমরা কমেন্ট করে দেবে, আমি অবশ্যই হাইব্রিডাইজেশন নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো হাইব্রিডাইজেশন তোমার যারা পেড কোর্স নিয়েছো তাদের তো ওখানে করানোই হবে। তো হাইব্রিডাইজেশন আমার প্রথম বের করতে হবে, ঠিক আছে। তো তুমি যদি হাইব্রিডাইজেশন বের করো, এখানে H2O রয়েছে, এরপর তোমার CH4 এবং NH3, ঠিক আছে। এদের হাইব্রিডাইজেশন যদি বের করো, এটারও sp3, ঠিক আছে, এটারও sp3, এটারও কিন্তু sp3, ঠিক আছে। তাহলে তিনোটার কিন্তু হাইব্রিডাইজেশন sp3, ঠিক আছে। দ্যাট মিনস হাইব্রিডাইজেশন যদি sp3 হয়, আমরা জানি যে বন্ড অ্যাঙ্গেল তখন 109 ডিগ্রি 28 মিনিট হয়, ঠিক আছে, 28 মিনিট এত ডিগ্রি হয়, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে তোমার যদি লোন পেয়ার থাকে তাহলে কিন্তু বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হবে, ঠিক আছে। কেন? কারণ তুমি জানো যে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে একটা রিপালশান আছে, ঠিক আছে। তো ওই রিপালশানের কারণে কি হয়, তোমার বন্ডগুলি একটু কাছে চলে আসে, ঠিক আছে, বন্ডগুলি একটু কাছে চলে আসে, যার কারণে বন্ড অ্যাঙ্গেল কমে যায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে ওয়াটারের ক্ষেত্রে দুটো লোন পেয়ার রয়েছে, ঠিক আছে, আর NH3 ক্ষেত্রে একটি লোন পেয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে CH4 এর ক্ষেত্রে আমি বলতে পারি এই যে বন্ড অ্যাঙ্গেল এর সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, যেটা 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। এরপরে হবে তোমার NH3, কারণ এটার মধ্যে একটাই লোন পেয়ার রয়েছে, এরপরে থাকবে তোমার H2O, ঠিক আছে। আর এটা মানে এক্সপেরিমেন্টালিও জানা গেছে যে এটা 107.5 ডিগ্রি, আর ওয়াটারেরটা হচ্ছে 104.5 ডিগ্রি, ঠিক আছে। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ওয়াটারের স্ট্রাকচারটা আমি একটু আঁকি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তোমার এখানে দুটো লোন পেয়ার রয়েছে, ঠিক আছে। এই লোন পেয়ারগুলি কী করে, তাদের মধ্যে নিজেদের মধ্যে রিপালশান এবং বন্ড পেয়ারগুলির মধ্যে রিপালশান হয়, ঠিক আছে, মানে বিকর্ষণ হয় আর কি। রিপালশান বলতে বিকর্ষণ হওয়ার কারণে কি হয়, এই বন্ডগুলি কাছে চলে আসে। তো কাছে চলে আসার কারণে কিন্তু তোমার বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, ঠিক আছে। যেখানে হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট, সেটা কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, যেটা মেইন ইম্পর্ট্যান্ট কথা, এটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু কোয়েশ্চেনের যে প্রিভিয়াস ইয়ারের সলিউশন আমি করছি 2021-22, আমি খুব শীঘ্রই দিতে চলেছি, দিব, ঠিক আছে। সো 2021-এর কিছু কোয়েশ্চেন মিসিং রয়েছে, তবু আমি একজন থেকে কোয়েশ্চেন পেয়েছি, কিন্তু ওটার মধ্যে সবগুলি কোয়েশ্চেন নেই, কিছু কোয়েশ্চেন বাদ রয়েছে। সো তোমরা যদি কেউর কাছে কোয়েশ্চেনটা থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইয়ে করে দিতে পারো, ঠিক আছে, একটা লিঙ্ক শেয়ার করতে পারো, ঠিক আছে। তো আমি অবশ্যই 2021-এর এবং 2022-এর সলিউশন দেবো। হ্যাঁ, 21-এর মেনলি কোয়েশ্চেনটা তোমরা যদি ইয়ে করতে পারো তাহলে ভালো হয় আর কি। তো আমি যদি একটা কোয়েশ্চেন এখান থেকে কালেক্ট করেছি, একজন দিয়েছে আমাকে, কিন্তু ও যে কোয়েশ্চেনটা দিয়েছে ওটার মধ্যে অনেকগুলি কোয়েশ্চেন মিসিং রয়েছে, ঠিক আছে। তো এই জন্য আমি দিতে পারছি না, কারণ একটার পর একটা সিকোয়েন্সে থাকলে ভালো হয় আর কি, এই জন্য আমি দিচ্ছি না আর কি, ঠিক আছে। এবং এমনি কোয়েশ্চেনের সলিউশন কিন্তু করা আছে, ঠিক আছে। তো আমি যেটা বলছি যে 2021-22-এর কিন্তু কোয়েশ্চেনের যে লেভেল, এটা কিন্তু 16 থেকে 19-এর মতন না, কিন্তু একটু কিন্তু বেড়েছে, ঠিক আছে। তো যেহেতু একটু বেড়েছে, তাহলে তোমাদের কিন্তু একটু ভালো পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো এদিকে একটু ইয়ে দেবে, ঠিক আছে, মানে ঢিল দেবে না, ঠিক আছে, ঢিল দিলে কিন্তু হবে না। হ্যাঁ, এরপর দেখো এখানে বলেছে এনটিপির মধ্যে তোমার ডেন্সিটি দেওয়া হয়েছে একটি গ্যাসের, ঠিক আছে, গ্যাসটা কী হবে, ঠিক আছে, এটা তুমি কীভাবে করবে। তাহলে দেখো, আমরা জানি ডেন্সিটি ইকুয়াল টু তোমার PM/RT, ঠিক আছে। ডেন্সিটি ইজ ইকুয়াল টু PM/RT। আবার ডেন্সিটি ইজ ইকুয়াল টু তোমার মাস বাই ভলিউমও হয়, ঠিক আছে। তো এখানে ভলিউমের কোনো কিছু দেওয়া নেই, তাই আমরা ইউজ করব না, ঠিক আছে। এখন দেখো, এখানে এনটিপি বলা হয়েছে, এনটিপি মানে কি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক আছে। তাহলে নর্মালি যে প্রেশারটা ওটা নেওয়া হয় 1 atm, ঠিক আছে। আর টেম্পারেচারটা তোমার, তুমি যদি টেম্পারেচারটা বলো, তাহলে টেম্পারেচার আমরা 273 কেলভিন, ঠিক আছে, 273 কেলভিন নেব। এরপর তোমার এখানে তোমার ভ্যালুগুলি বসিয়ে দাও, তাহলে এখানে কত হবে 0.002848, ঠিক আছে, 2848 ইকুয়াল টু এখানে কত হবে 1 × m, ঠিক আছে। আর আর এর ভ্যালু কিন্তু আমি লিটার এটিএম পার মোল পার কেলভিন, ঠিক আছে, এটা ইউজ করব। তাহলে এখানে কি হবে, আর এর ভ্যালু 0.0821, ঠিক আছে, 821 ×
টেম্পারেচার এখানে 273, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা কিন্তু তোমার ইয়ে করতে হবে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। এম ইজ ইকুয়াল টু কী হবে, এগুলি এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, কস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 0.00248, ঠিক আছে, ইন্টু 0.0821 ইন্টু 273, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি সলভ করো, এটা কিন্তু তোমার সঠিক উত্তর দেবে না, ঠিক আছে। কেন দেবে না? কারণ এখানে কিন্তু একটা ফ্যাক্টর তোমার ইয়ে করতে হবে, ঠিক আছে। কারণ তোমার এই যে গ্যাসটা রয়েছে, গ্যাসের কিন্তু তোমার যে ইউনিট, এটা কিন্তু তোমার ইয়ে হয়, মোলে বের হয়, ঠিক আছে, মোলে বের হয়। দ্যাট মিনস আমার এখানে এমএল কিন্তু ক্যান্সেল হবে, ঠিক আছে। গ্রাম আর এমএল কিন্তু এখানে মানে সরি গ্রাম পার মোল হয়, ঠিক আছে। মোলার মাসের যে ইউনিটটা, এটাকে হচ্ছে গ্রাম পার মোল, ঠিক আছে। তাহলে পার মোলও আসবে, ঠিক আছে। এখানে পার মোল এসে গেছে, কেলভিন তো এখানে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। কিন্তু এটিএমও কাটাকাটি চলে যাবে, কারণ এটিএম উপরে এটিএম রয়েছে, নিচে এটিএম রয়েছে, ঠিক আছে। এটিএম কাটা ক্যান্সেল হয়ে গেল, কিন্তু এটা কিন্তু লিটারে রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো এমএলএ রয়েছে, এই জন্য কিন্তু এখানে 1000 দিয়ে তোমার মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এটা 1000 দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা এমএলএ চলে আসবে, কারণ 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 ml, ঠিক আছে। এবং এটাকে যদি তুমি সলভ করো, এটা আসবে 63.8, ঠিক আছে। সো এটা তোমার 64-এর কাছাকাছি অ্যাপ্রক্স, ঠিক আছে। তো 64 কিন্তু SO2 এর ক্ষেত্রে কিন্তু এর মোলার মাস, ঠিক আছে। তো SO2 এর মোলার মাস কিন্তু 64, ঠিক আছে। সো এখানে কিন্তু ক্যালকুলেশনে এত আসছে, দ্যাট মিনস তোমার 64-এর কাছাকাছি। সো এটা SO2 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমার কোর্সটা যেটা রয়েছে ওটার মধ্যে কিন্তু এমন ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেকগুলি আমি সেট করেছি এবং রেখেছি, ঠিক আছে, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং এই ধরনের কোয়েশ্চেন আসলে তোমরা ইয়ে করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, এরপরে কি বলেছে, নাম্বার অফ অ্যাটমস ইন 0.1 মোল অফ এই ট্রাইঅ্যাটমিক গ্যাস, ঠিক আছে। তাহলে 0.1 মোল অফ ট্রাইঅ্যাটমিক গ্যাস, ট্রাইঅ্যাটমিক গ্যাস বলতে আমরা কি বুঝি, মানে 3টে অ্যাটম রয়েছে, ঠিক আছে। এমন একটা 3টে অ্যাটম রয়েছে। তো এখানে যেহেতু 3টে অ্যাটম রয়েছে, তাহলে 3টে অ্যাটম লিখে দিলাম। দেখো এই যে অ্যাটমটা রয়েছে, বা এটা যদি একটা অবভিয়াসলি একটা ট্রাইঅ্যাটমিক গ্যাস, দ্যাট মিনস কি, এটার একটা মোলার মাস থাকবে, ঠিক আছে। আমি জানি না মোলার মাস কত, কিন্তু আমি জানি যে মোলার মাসটা কী হবে, এটার যে মোলার মাস হবে এটা কিন্তু 1 মোলের ইকুয়াল হবে, ঠিক আছে। আর এটা 1 মোলের ইকুয়াল মানে কি, 6.023 ইন্টু 10⁻23, এতগুলি কিন্তু মলিকিউল কিন্তু এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এর মধ্যে মলিকিউল রয়েছে। তাহলে দেখো তোমার এই যে ট্রাইঅ্যাটমিক গ্যাস, এটার 1 মোলের মধ্যে রয়েছে এতগুলি মলিকিউল, ঠিক আছে। তাহলে এখানে 0.1 বলেছে, তাহলে 0.1-এর মধ্যে কতগুলি মলিকিউল থাকবে, এটা হবে 6.023 ইন্টু 10⁻22 কেন, কারণ 10⁻⁻1 ইন্টু 10⁻23 করলে এটা 10⁻22 হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু 0.1-কে কিন্তু আমরা 10⁻⁻1 লিখতে পারি, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে কি হচ্ছে, এখানে এটা হয়ে গেল। এবার কিন্তু এটাকে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। 3 দিয়ে তুমি মাল্টিপ্লাই করো, তাহলে 18 ইন্টু 10⁻22 আসবে, ঠিক আছে। যেটাকে তুমি 1.8 ইন্টু 10⁻23 লিখতে পারো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অপশান সিতে রয়েছে, অপশান সি কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোয়েশ্চেনে দেখো কি বলেছে, এখানে বলেছে যে তোমার একটা রিয়েকশান দেওয়া রয়েছে, এই রিয়েকশানের মধ্যে কি বলেছে অ্যালকোহলিক KOH দেওয়া রয়েছে, এক্স কী হবে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে রিয়েকশানটা, এই রিয়েকশানের মধ্যে তোমার CH3 CH2 CH, ঠিক আছে, এখানে হাইড্রোজেন আর এখানে তোমার Br, ঠিক আছে, এমন একটা রয়েছে। আচ্ছা, এখন দেখো এই যে KOHটা, ঠিক আছে, এখানে তোমার জানা থাকতে হবে যে এই OHটা এখানে দুইভাবে কাজ করতে পারে, ঠিক আছে। এখানে একটা হচ্ছে গিয়ে বেস হিসাবে কাজ করতে পারে OHটা, আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে, নিউক্লিওফাইল। এখন নিউক্লিওফাইল হয়ে যদি OHটা কাজ করে, তাহলে এটা এখানে অ্যাটাক করে এটাকে বের করে দেবে, ঠিক আছে। বের করে তোমার অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা হবে না, নিউক্লিওফাইলের ঘটনাটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে গিয়ে তোমার KOH এটা কিন্তু ভালো নিউক্লিওফাইল না, ঠিক আছে। এটা নর্মাল একটা স্পিসি, ঠিক আছে। এর মধ্যে নেগেটিভ চার্জের যে ঘনত্ব এটা কম রয়েছে, যার কারণে এ কী করবে, একটা বেস হিসাবে কাজ করে এখানে অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নিয়ে নেবে এবং এই হাইড্রোজেনের বন্ডটা এখানে শিফট করে এই বিয়ারটাকে এখানে
এটা আমি ভুল লিখেছি, এখান থেকে হাইড্রোজেনটা রিমুভ হবে, এখান থেকে তোমার এখান থেকে হাইড্রোজেনটা KOH নিয়ে এই বন্ডটা এখানে দিয়ে, ঠিক আছে, বিআরটা এখানে নিয়ে ইলেকট্রন নিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার কি আসবে ফাইনাল প্রোডাক্ট CH, এখানে ডাবল বন্ড CH2, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর অপশান বিতে রয়েছে, অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনে কি বলেছে, পরবর্তী কোশ্চেনে বলেছে তোমার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কোনটা ওর না, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়ামের ওরগুলি তোমার থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। তাহলে অ্যালুমিনা, ঠিক আছে, অ্যালুমিনা এটা হচ্ছে গিয়ে তোমার বক্সাইট, ঠিক আছে, বক্সাইটের সংকেত। এরপরে রয়েছে তোমার বক্সাইটের সংকেতের পরে তোমার এখানে ফেলসপারের মধ্যেও কিন্তু অল্প পরিমাণে অ্যালুমিনিয়াম রয়েছে, ঠিক আছে। ক্রায়োলাইটের সংকেতটা হচ্ছে কি Na3Al(F6), ঠিক আছে। সো এটার মধ্যে দেখো অ্যালুমিনিয়াম রয়েছে, কিন্তু ক্যালামাইনের মধ্যে কিন্তু এটা কিন্তু জিঙ্ক কার্বনেট, ঠিক আছে। তো এটার মধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম নেই, সো এটা কিন্তু তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, এখানে বলেছে যে তোমার 30 ml তোমার 0.2 নর্মাল H2SO4 এবং 20 মোলার ml 0.3 নর্মাল H2SO4 মিক্স করা হয়েছে, তোমার রেজাল্টিং অ্যাসিডের স্ট্রেংথ কী হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে রেজাল্টিং স্ট্রেংথটা আমরা কীভাবে বের করব, এটা বের করার একটাই ফর্মুলা রয়েছে, যদিও এখানে এই অঙ্কগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ইউজ করতে পারে, ঠিক আছে। এখানে একটু সাবধান হয়ে করতে হবে, কারণ এগুলি কিন্তু তুমি ঠিক করে যদি না জানো তাহলে কিন্তু তুমি এই সঠিক ফর্মুলা ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো আমার ফর্মুলাটা হচ্ছে এটা বাই তোমার N1V1 প্লাস N2V2 ডিভাইড বাই V1 প্লাস V2, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে তোমার N1-এর ভ্যালু কত, মানে N1 বলতে তোমার নর্মালিটি কত দেওয়া রয়েছে 0.2 ইন্টু কত হবে V1 হচ্ছে 30 প্লাস এখানে কত হবে, এখানে হবে তোমার 20 ইন্টু তোমার 0.3, ঠিক আছে, ডিভাইডেড বাই ভলিউম 30 প্লাস 20 দ্যাট মিনস 50, ঠিক আছে। তাহলে এখানে আসবে 50 আর উপরে হবে কি তা, উপরে হবে তোমার 6 প্লাস 6 দ্যাট মিনস তোমার 12/15, ঠিক আছে। তো 15 না 50, ঠিক আছে। এটাকে তুমি যদি সলভ করো তাহলে তোমার 0.24 কিন্তু চলে আসবে, ঠিক আছে, 0.24। তাহলে অপশান ডি কিন্তু 0.24 রয়েছে, সো অপশান ডি তোমার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে, এখানে বলেছে নিচের কোন লবণটি কোন জলীয় দ্রবণটি এখানে বলেছে অ্যালকালাইন ইন নেচার, মানে নেচারে এটা মানে ক্ষার আর কি, ক্ষার আর কি। তো ক্ষার আমরা কিভাবে বুঝবো এটা নেচারে, তো দেখতে হবে যে ওই যে লবণটা কি দিয়ে তৈরি হয়েছে। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডের যদি সংকেতটা আমি লিখি NH4Cl, ঠিক আছে। এখানে কিন্তু NH4 যেটা এটা এসেছে তোমার NH4OH থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবং এই যে সিএলটা এসেছে তোমার HCl থেকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে স্ট্রং অ্যাসিড থেকে উইক বেস রিয়েকশান করে এই জিনিসটা ফর্ম হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু স্ট্রং অ্যাসিডের যে মানে পাওয়ারটা এটা কিন্তু কাজে লাগবে, দ্যাট মিনস কি এটার নেচারটা কিন্তু ওভারঅল অ্যাসিডিকই থাকবে, ঠিক আছে। সেমভাবে ক্যালসিয়াম নাইট্রেট CaNO3(2), ঠিক আছে। এই যে ক্যালসিয়াম নাইট্রেট রয়েছে এটা কিন্তু তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HNO3, ঠিক আছে, এটা রিয়েকশান করে তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা এখানে কিন্তু তোমার এই যে নাইট্রিক অ্যাসিড এটা কিন্তু একটা স্ট্রং অ্যাসিড, সো এটা কিন্তু অ্যাসিডিক নেচার দেখাবে, ঠিক আছে। এরপরে তোমার সোডিয়াম সালফেট কি, সোডিয়াম সালফেটের মধ্যে হচ্ছে গিয়ে NaSO4, ঠিক আছে। তো NaSO4টা কীভাবে তৈরি হয়েছে NaOH প্লাস H2SO4, ঠিক আছে। তাহলে দেখো এটাও স্ট্রং বেস এবং এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, ঠিক আছে। তাহলে দুইটাই স্ট্রং হওয়ার কারণে কি হচ্ছে, এই যে সল্টটা তৈরি হয়েছে এটা কিন্তু তোমার একটা প্রশম, ঠিক আছে, বা নিউট্রাল সল্ট বলতে পারি আমি, ঠিক আছে, নিউট্রাল। কিন্তু এই যে সোডিয়াম বোরেট, ঠিক আছে, এটা কিন্তু তোমার একটা অ্যাসিডিক, ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাসিডিক সল্ট, এটা একটা বেসিক সল্ট, এটা কিন্তু তোমার একটা বেসিক সল্ট, ঠিক আছে। এখন এটাকে কীভাবে বেসিক সল্ট, এটার যদি আমি রিয়েকশানটা লিখি তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে।
তো এটা রিয়েকশানটা হচ্ছে গিয়ে তোমার Na2B2O7, ঠিক আছে। এটা তোমার কিভাবে ফর্ম হয়, NaOH প্লাস তোমার H3BO3, ঠিক আছে। তো এখানে H3BO3 বোরিক অ্যাসিড যেটা, এটা একটা উইক অ্যাসিড, ঠিক আছে। আর এখানে কিন্তু NaOH কিন্তু একটা স্ট্রং বেস, ঠিক আছে। তাহলে স্ট্রং বেসের পাওয়ারটা থাকবে, দ্যাট মিনস কি এটার নেচারটা কিন্তু ক্ষারীয় হবে বা বেস হবে আর কি, অ্যালকালি হবে আর কি, অ্যালকালিও, ঠিক আছে। তো আজকের লাস্ট কোয়েশ্চেন, এটার পরে লাইভ সেশনে চলে যাব আমরা সবাই। তো তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো 50 গ্রাম স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশন রয়েছে, এটা KNO3 এর, ঠিক আছে। 25 ডিগ্রি সেলসিয়াসে বলেছে যে 21 গ্রাম অফ দ্য সল্ট, 21 গ্রাম অফ দ্য সল্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে সলিবিলিটি বের করো KNO3 এর, ঠিক আছে। তাহলে আমি সলিবিলিটির ফর্মুলা ইউজ করবো, সলিবিলিটি তোমার ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার মাস অফ সলিউট ডিভাইড বাই মাস অফ সলভেন্ট ইন্টু 100, ঠিক আছে। তাহলে এখানে মাস অফ সলিউট কত হবে, মাস অফ সলিউট হবে তোমার এই যে 50 গ্রাম, ঠিক আছে। 50 গ্রাম যে অ্যাকুয়াস সলিউশন, ঠিক আছে। এখানে কিন্তু 50 গ্রাম অ্যাকুয়াস সলিউশনের মধ্যে 21 গ্রাম কিন্তু তোমার KNO3 দেওয়া রয়েছে, KNO3, দ্যাট মিনস তোমার যে সল্টটা রয়েছে এটা 21 গ্রাম দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে টোটাল যে অ্যাকুয়াস সলিউশনটা, এটার মধ্যে ওয়াটারের অ্যামাউন্ট কত হবে, অ্যাকুয়াস সলিউশন যেহেতু ওয়াটারে রয়েছে না, সো ওয়াটারের অ্যামাউন্ট হবে তোমার 29 গ্রাম, ঠিক আছে। দুইটা মিলিয়ে কিন্তু অ্যাকুয়াস সলিউশনটা তৈরি করেছে। তাহলে তোমার সলভেন্টের যে মাসটা, এটা হয়েছে 29, নিচে হবে, উপরে হবে 21 ইন্টু 100। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 72.41, সঠিক উত্তর অপশান সি, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই ছিল, তো এরপরের ভিডিওতে দেখা হচ্ছে, আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।